This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাংলার রাজনীতির পিচে বল এই মুহূর্তে বন বন করে ঘুরছে। সুইং পিচ যাকে বলে। সামনেই 2024-এর লোকসভা নির্বাচন রয়েছে। দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি বটে, তবে বছর শেষেও রাজনীতি কিন্তু থামছে না। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম, কংগ্রেস, রাজনীতির সুর একেবারে সপ্তমে। ওদিকে আবার ছিপ নিয়ে গেল বোয়াল মাছে, বুঝলেন না? আচ্ছা, একটু দেখুন তাহলে বুঝতে পারেন। যদি বর্ষ শেষের দিনে ঘুম ভাঙলো বাংলার, আর চোখ খুলতেই চোখে পড়লো পোস্টার পোস্টার পোস্টার। বাংলায় বিকল্প রাজনীতি, দেখুন সেই পোস্টার। 3টি শব্দ সেখানে, বাংলায় বিকল্প রাজনীতি। কোচবিহার থেকে কলকাতায় পোস্টার পড়লো, পোস্টারে একেবারে 6 লাভ। কিন্তু পোস্টারে আর কিচ্ছু লেখা নেই, কিন্তু শুধু লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি। কি বুঝলেন? কংগ্রেসের অন্দরে কৌস্তব বাগচির অবস্থান সকলেই আমরা জানি। আইনজীবী নেতা, বিকল্প রাজনীতির কথা বলেন। শুভেন্দুর সঙ্গে অনেক কর্মসূচিতেই তাকে একসঙ্গে দেখাও যায়। আবার কৌস্তবের কথায় অস্বস্তিতে পড়তে হয় অধীরবাবুদেরও, মানে তাঁর দল কংগ্রেসকে। কিন্তু প্রশ্ন হলো, কোচবিহার থেকে কলকাতা এই পোস্টার, মানে এই যে বাংলায় বিকল্প রাজনীতি, এই 3 শব্দ সম্বলিত পোস্টার কারা মারল? এর পিছনে কি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? বর্তমান রাজনীতির বিকল্প মানে তাহলে কি? প্রশ্নগুলো সহজ, আর উত্তর এখনো জানা নেই। দেখতে হবে। পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি। তো আজকে সারা শহর জুড়ে, সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি। বিকল্প রাজনীতি, বিকল্প বিজেপি। কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়, কিন্তু আনতে পারবেন না। কিন্তু আমার যেহেতু জল্পনার মধ্যে আমরা নেই, নিজেদের মধ্যেকার মারামারি আরও দিনের পর দিন বাড়বে। তৃণমূল দল ধান্দার দল, সেই ধান্দার দলে ধান্দাবাজি করতে যারা এসেছে তাদের তো কোনো আদর্শ নেই। ভোট নরেন্দ্র মোদীকে দেখিয়েও 2021 সালে বিধানসভা নির্বাচনে করতে গেছিল, অমিত শাহকে দেখিয়ে করতে গেছিল, জেপি নাড্ডাকে দেখিয়ে করতে গেছিল, ডেলি প্যাসেঞ্জারি করেছিল। তাতে কি হয়েছিল? গোয়ারা হেরেছিল। সংবাদ মাধ্যম নেতা তৈরি করে না, নেতা তৈরি করে মানুষ। মানুষের মাঝখান থেকে মানুষের কাজ করে মানুষের নেতা হওয়া যায়, আন্দোলন করে নেতা হওয়া যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার বলেছি, আগেও বলেছি, এখনো বলেছি, আগামী দিনও বলবো। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। কারণ কংগ্রেসের মালিক যারা, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। ফলে ধান্দাবাজি চলতে চলতে একটা সময় আসবে যার বিস্ফোরণ ঘটবে। তার এগুলো উৎসমুখ, এখান থেকে আস্তে আস্তে ফাটল হবে, দূরত্ব তৈরি হবে, নিজেদের মধ্যে মারামারি। এখনই তো হয়ে গেছে, মারামারি চলছে নিজেদের মধ্যে। তবে এটা যে অতি বাম বা বামেরা কেউ দেয়নি, সেটা পোস্টারে অন্তত স্পষ্ট। তার কারণ, কোথাও গিয়ে গোটা পোস্টার জুড়ে একটা জাতীয়তাবাদের ছোঁয়া, তার পাশাপাশি তেরঙ্গা পতাকার ছোঁয়াটাও পোস্টারে ধরা পড়ছে। বিকল্প মানে মানুষ, ফলে মানুষের জন্য রাজনীতি, জীবন জীবিকার লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি, বামপন্থীরা তার মনোভাবে চলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্টের বিকল্প হিসেবে মানুষ মেনে নিয়েছিল। আর এখন যতদিন ভগবান করে ওনার শতায়ু হোক, যতদিন থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর কোনো বিকল্প হবে না। বাকি কেউ কখনো কিছু বলছেন, সেটা বোধহয় ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে। বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না। বিকল্প মানুষের তৈরি বিকল্প, মা মাটি মানুষ যাদের ভিত্তি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের বিকল্প মানে একটাই, সেটা উন্নততর তৃণমূল, যেটা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে যে প্রসেসটা চলছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে। তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায়
বিকল্প হচ্ছে বিজেপি। আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা কোনো রকম অন্যরকম অভিসন্ধি থেকে থাকে, আমাকে কেউ প্রমাণ করে দিক, লজিক দিয়ে বুঝিয়ে দিক, আমি রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিতে রাজি আছি। আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কিনা, আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি, দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল, দল আমাকে কেন সাসপেন্ড করছে না? আমাদের কলকাতায় আমাদের পার্টির মুখপাত্র আছে, এই সমস্ত প্রশ্নগুলো মুখপাত্রকে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে বিস্তারিতভাবে সব বলে দেবে। কি কেউ কখনো কিছু বলছেন সেটা বোধহয় ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে, বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না। ওর পিছনে টাকা আছে, অনেক টাকার গল্প আছে। বাকি কে কোন ফিল্মের পোস্টার মেরেছেন, হ্যাঁ, যেসব ফিল্ম ফ্লপ করবে, এরকম কত ফিল্ম আসে যায় পোস্টার পরে, কি এসে গেল, মেরে আনন্দ পেয়েছে। কিন্তু অতি বামেরা যেমনভাবে নো ভোট টু বিজেপির দায়িত্ব নিয়েছিল, এই বিকল্প রাজনীতির পোস্টারের দায়িত্ব কাদের সেটা কি প্রকাশ হবে? সময় উত্তর দেবে। রামের নামে হিন্দুত্বের ধ্বজা শনিবারই অযোধ্যা থেকে উড়িয়ে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বিরোধীরা যখন রামকে নিয়ে বিজেপির এই রাজনীতির কথা বলছেন, তখন সংঘপ্রধান মোহন ভাগবত কলকাতায়। কেন? হিন্দুত্বের হাওয়াকে এ রাজ্যে আরও এগিয়ে নিয়ে যেতেই সংঘচালক কলকাতায়, এ প্রশ্ন এড়ানো যাচ্ছে না। ভাগবতের সঙ্গে সংঘের আরেক শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসবোলে এ রাজ্যে আসায় জল্পনা আরও বেড়ে গিয়েছে। কলকাতায় না এসে দত্তাত্রেয় গিয়েছেন শিল্পনগরী দুর্গাপুরে, আর এতেই দুইয়ে 4 হচ্ছে। হিন্দুত্বের জাগরণেই এ রাজ্যে বারবার আসতে হচ্ছে কি সংঘপ্রধানকে, নাকি 24-এ বঙ্গ বিজেপির ঘর গুছিয়ে দিতেই ভাগবতের আগমন? জল্পনা বেড়েছে, তার কারণ কিছু বিশিষ্টজনের সঙ্গে ভাগবত দেখা করেছেন। এই সাক্ষাতে জল্পনা আরও বেড়েছে। গতকাল গিয়েছিলেন, আপনারা জানেন, আমরা দেখিয়েছিলাম সেই ছবি, উপেন বিশ্বাসের বাড়িতে, কল্যাণ চৌবের বাড়িতে গিয়েছিলেন তিনি। আজ সকালে তিনি গেলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অভিনেতা ভিক্টর ব্যানার্জি, বিজেপি নেতা ভিক্টর ব্যানার্জি। গিয়েছিলেন তবলিয়া পণ্ডিত বিক্রম ঘোষের বাড়িতেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এদের বাড়িতে বেছে বিশিষ্টজনেদের বাড়িতে বেছে স্রেফ সৌজন্য নাকি অন্য কিছু, সেটা সময় বলবে। আপাতত আমরা একটু দেখি। রাজ্যে বিজেপির প্রথম তারকা প্রার্থী ছিলেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। 91-এ তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন ভিক্টর। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন সংস্কার ভারতীর রাজ্য সভাপতিও ছিলেন প্রবীণ এই অভিনেতা। সেই ভিক্টরের বাড়িতেই বর্ষশেষের সকালে পৌঁছে যান মোহন ভাগবত। গিয়েছিলেন শিল্পী বিক্রম ঘোষের বাড়িতেও। ভিক্টর ক্যামেরার সামনে আসেননি, আর বিক্রম, তিনি বলছেন শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কথা হলো। মেন আলোচনার বস্তু ছিল সেটা ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ইন্ডিয়ান মিউজিককে আরও কী করে আমরা প্রচার করতে পারি। ওয়েস্টার্ন মিউজিক থাকুক, সে তার জায়গায় থাকুক, কিন্তু ইন্ডিয়ান মিউজিকেও যাতে সেই জায়গায় স্থান দখল করতে পারে, সেইটাই মেন বস্তু ছিল আলোচনার। শনিবার সংঘপ্রধান তার বাড়িতে আসায় একটু বিস্মিতই হয়েছিলেন উপেন বিশ্বাস। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেনের বাড়িতে ভাগবত কেন, সেই কৌতূহল রাজনৈতিক মহলেও। উপেন বলছেন, রাজনীতি দুর্নীতি নয়, অধ্যাত্মবাদ নিয়ে তারা কথা বলেছেন। মানে আমার কাছে না, আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে আরএসএস এর চিফ আসবে আমাদের বাড়িতে। এটা আমার কাছে বিয়ন্ড মাই ইমাজিনেশন। বিজেপি নেতা কল্যাণ চৌবের তপসিয়ার ফ্ল্যাটেও আরএসএস প্রধান গিয়েছিলেন। মাননীয় মোহনজিও খেলা তার ভীষণ প্রিয়, খেলা এবং শিক্ষা দুটো কিভাবে একত্রিত করা যায় সেই বিষয়ে উনি উল্লেখ করেন। অমিত শাহ, জেপি নাড্ডার পর সংঘ পরিবারের 2 শীর্ষকর্তার রাজ্যে আসা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ? আরএসএস বিজেপির দাবি এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। বিক্রম, উপেনরা ক্যামেরার সামনে যা বলেছেন তাতেও মনে হয়নি রাজনীতি আছে। কিন্তু লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে মোহন ভাগবতের সঙ্গে বিশিষ্টজনেদের এই সাক্ষাৎ নিয়ে কৌতূহল কি কমে? রাজনৈতিক মহল মনে করছে 24-এর আগে বঙ্গে হিন্দুত্বের হাওয়া তৈরি করাই আরএসএস এর মূল লক্ষ্য। মাননীয় মোহন ভাগবতজি বছরে কয়েকবার এখানে আসেন, আর যখনই আসেন কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন বা কারো বাড়িতে যান। এটা আরএসএস এর কাজের শৈলী। মোহন ভাগবত এখানে ভাগবত পাঠ করাতে এসে, রাজনীতির নির্বাচনের ভাগবত পাঠ করাতে এসছে, কি করা যাবে? লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির মাধ্যমে হিন্দুত্ব জাগরণের যে প্রয়াস গেরুয়া শিবির শুরু করেছে লোকসভা ভোটের আগে, তা তুঙ্গে তুলতে প্রয়োজনীয় পথনির্দেশ কি শুভেন্দু সুকান্তদের দিয়ে গেলেন ভাগবত? গীতা তো আমাদের ঘরে ঘরে এমনিতেই আছে। এখন গীতা নিয়ে যারা রাজনীতি করতে যায় বা পলিটিক্যাল ইভেন্ট বানাতে যায়,
সেটা নন পলিটিক্যাল প্যাকেজেই হোক, কেন করছে, কে করছে, কারা পেছনে, তো সবাই জানেন। নিজের ধর্মের ধর্ম রক্ষা করার লড়াই, এ লড়াইতে বাধা টাধা কেউ দিলে কেউ মানবে না। ওই বালির বাঁধ দিয়ে সনাতনীদের ঢেউকে রোখা যাবে না। বিজেপির জনসংযোগ ব্যর্থ, তাই বৃদ্ধ মানুষটিকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এখানে বাড়ি বাড়ি ঘোরাতে হচ্ছে। হিন্দু জাগরণ নিয়ে বিরোধীদের বলার সুযোগ না দিতেই মোদি গতকাল অযোধ্যায় ধর্মনিরপেক্ষতার তাস খেলেছেন কিনা সেটা তর্ক সাপেক্ষ। 140 কোটি ভারতবাসীকে অযোধ্যার মহাযজ্ঞে সামিল হতে বলেছেন রামজ্যোতি জ্বালিয়ে 22 তারিখ। মোদি গতকাল অযোধ্যার ট্রেলার দেখানোর পর বিজেপি দাবি করছে রাম মন্দির ভোটের ইস্যু নয়, কিন্তু বিরোধীরা কি তা মানছে? বিরোধীরা আবার বলছেন রাজনীতির জন্যই এই রাম মন্দির। পারবে তো না, রাজনীতির জন্য তো রাম মন্দিরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাম মন্দির আর ধর্মের অঙ্গনে নেই। রামের যে ভাবমূর্তি ভারতবর্ষে, মানুষের যে আবেগ, সে আবেগকে নির্বাচনের কাজে লাগানোর জন্য মোদি চেষ্টা করছে, বিজেপি চেষ্টা করছে, আরএসএস চেষ্টা করছে, আমরা সব দেখতে পাচ্ছি। উনি শুরু করেছেন, উনি করছেন, উনি বলেছেন আমরা ফাউন্ডেশন স্টোনও রাখি, আমরা ফিতেও কাটি উদ্বোধন করি, সেটা মোদিই করতে পেরেছেন। এখন রামের জায়গা নিতে চান মোদিজি, অথবা মোদিজি নিজেকেই রাম এই অবতারের মতন করে ভূমিকা নিতে চান। তাই একটা কথা বলবো, রামকে বদনাম করো না, রামকে প্রভু হিসাবে রাখো, রামকে বদনাম করো না, এটা নিশ্চয়ই বলবো। রাম মন্দির ভোটের ইস্যু নয়, রাম মন্দির কোটি কোটি হিন্দুর আস্থার প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি যে কথা দিলে কথা রাখে তার প্রতীক। কিন্তু অযোধ্যার রাম মন্দিরের কর্মযজ্ঞ ঘিরে যে বিকাশ, তাকে অস্বীকার করা যায়? অযোধ্যার মানুষও কি একথা ভাবতে পেরেছিলেন? সেখানকার লোকজনের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন তারা এসব কিছু দেখে রীতিমতো বিস্মিত। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তর কথাও আশা করি আপনারা শুনেছেন। রাম মন্দির আস্থার প্রতীক তিনি বলছেন, আর সেই আস্থাই কি 24-এর ভোটে বিজেপিকে ডিভিডেন্ড দেবে সেটা সময় বলবে। কিন্তু রাজনীতির বাইরে বেরিয়ে চলুন, অযোধ্যায় যে কর্মযজ্ঞ চলছে আপনাদের একটু দেখাই সেটা। রামায়ণে আছে মৃত সঞ্জীবনীর খোঁজ, বীর হনুমান গন্ধমাদন পর্বত তুলে এনেছিলেন, আর রামলালার মূর্তি তৈরির পাথর বাঁচতে সেই গন্ধমাদন পর্বত তুলে আনারই অবস্থা এই মন্দির কর্তৃপক্ষের। যে রামলালার মূর্তি গর্ভগৃহে প্রাণ পাবে 22শে জানুয়ারি, হ্যাঁ এই 22শে জানুয়ারি। একদিকে রাম মন্দির তৈরির কাজ জোর কদমে চলছে, প্রত্যেকের নজর রয়েছে মন্দির শৈলীর দিকে, কিন্তু সকলের অলক্ষ্যে ঠিক এই জায়গাতে রামলালার মূর্তি প্রস্তুত হচ্ছে। কোন পাথরে তৈরি হবে রামলালার মূর্তি তা নিয়ে গবেষণা চলছিল দীর্ঘদিন ধরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও পাথর এসেছে। আমার ঠিক হাতের বাঁদিকে যে 3টি পাথর রয়েছে, এই 3টি পাথর এসেছে রাজস্থান থেকে। এর মধ্যে একটি রয়েছে শ্বেত পাথর, বাকি পাথরগুলি অন্যান্য ধরনের। ফলত মূর্তি তৈরির উপযোগী কোনটি হবে তা নিয়ে এই মুহূর্তে যাবতীয় বিচার বিশ্লেষণ চলছে। আর ঠিক আমার হাতের সামনে দিকে যে 2টি পাথর রয়েছে, সেই 2টি পাথর এসেছে নেপাল থেকে। কিন্তু প্রাথমিক পরীক্ষা বলছে এই পাথরগুলি মূর্তি তৈরির জন্য খুব একটা উপযোগী নয়। ফলত সমস্ত পাথরের ওপরেই খোদাই করে মূর্তি তৈরির উপযোগী কোন পাথর হবে তা নিয়ে প্রতি মুহূর্তে ভাবনা চিন্তা চলছে। আর রাম মন্দিরের যাবতীয় শৈলী, পাথর কেটে কারুকাজ চলছে অযোধ্যার একেবারে অন্য প্রান্তে। হনুমানগড়ি মন্দির থেকে অনতি দূরে রাম মন্দিরের নির্মাণশালায় নির্মাণ শৈলীতে থাকছে ভারতের বিভিন্ন প্রান্তের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা। আমার চারপাশে যে পাথর ছড়িয়ে রয়েছে, এই পাথর আলাদা করে নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে। এই পাথরে বিভিন্ন রকমের মন্দির শৈলী ফুটিয়ে তোলা হচ্ছে। ভারতের, বিশেষত উত্তর ভারতে যে ধরনের মন্দির শৈলী হয় তার আদলেই মূল রাম মন্দিরকে গড়ে তোলা হয়েছে। কিন্তু মন্দিরের গায়ে গায়ে যে ভাস্কর্য, মন্দিরের দেওয়ালে যে বিভিন্ন শৈলী ফুটে উঠবে, তা মূলত ভারতীয় সংস্কৃতির বিভিন্ন যে বৈচিত্র্যের দিক রয়েছে তা ফুটিয়ে তোলা হবে বলেই পরিকল্পনা রয়েছে। अभी बनावा में कारीगर जो मुझे बनाए हैं मिर्जापुर बनारस का ये का, तो ये हम लोग सफाई करते जो कालापन हो के बाद वही कालापन छुड़ावा जाता है घिस के पत्थर से। আর এই রাম মন্দির ঘিরেই বদলে গিয়েছে গোটা অযোধ্যা। রামকে সামনে রেখে অযোধ্যা যেভাবে পাল্টে গিয়েছে তা অনেককেই অবাক করেছে।
অযোধ্যায় আসা লোকজনের মুখে মোদির নাম। भगवान पे हम लोग को पूरी आस्था है, भगवान है, लेकिन भगवान को हमने देखा नहीं है। लेकिन मेरा ये अपना मानना है, मैं किसी को नहीं कहता, मोदी के रूप में मैं भगवान को देखता हूँ, जिन्होंने इस नगरी को और भगवान को, भाई साहब मैं जाता था टेंट फटे रहते थे, अब भगवान टेंट के अंदर सोते थे। विकास हुआ है, चाहे वह रोड का हो, चाहे वह घाट का हो, चाहे वह मंदिर का हो, और दिनों दिन विकास होते ही चला जा रहा है। और 22 जनवरी को श्री राम जन्मभूमि जो प्रधानमंत्री जी उद्घाटन करेंगे, ये हिंदुओं के सौभाग्य का चीज है। পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন, আর সেখানে বাঙালি থাকবে না তা হয়? রাম মন্দির নির্মাণ কার্যশালাতেই দেখা মিলল এক বাঙালি পরিবারের। বদলে যাওয়া অযোধ্যার ছবি দেখে তারাও মুগ্ধ। যেখানেই কোনো পর্যটন কেন্দ্র সবার প্রথম পা পড়ে বাঙালির, আর এই অযোধ্যার রাম মন্দিরে বা অযোধ্যা নগরীতেও কোনো রকম ব্যতিক্রম নয়। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি বেহালা থেকে এসেছেন। কেমন ঘুরে দেখছেন অযোধ্যা? খুব ভালো, খুব ভালো। কি কি দেখলেন? ইয়ে রাম মন্দির নতুন যে হচ্ছে ওটা দেখলাম, হনুমান মন্দির দেখলাম, এখন তো অন্যরকম মনেই হচ্ছে। আগামী 22শে জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন, আর মোদি বছরের শেষ মন কি বাতেও মোদির মুখে রাম নাম। শনিবারই অযোধ্যায় ছিলেন প্রধানমন্ত্রী। নির্বাচনী সুর অযোধ্যা থেকেই বেঁধে দেন নরেন্দ্র মোদি, আর রবিবার তার মাসিক মন কি বাত অনুষ্ঠানেও রাম নাম করলেন তিনি। তার মুখে শোনা গেল 108, শোনালেন 108 সংখ্যার মাহাত্ম্য। ये 108वां एपिसोड है। हमारे यहाँ 108 अंक का महत्व, उसकी पवित्रता एक गहन अध्ययन का विषय है। माला में 108 मन के, 108 बार जप, 108 दिव्य क्षेत्र, मंदिरों में 108 सीढ़ियां, 108 घंटियां, 108 का ये अंक असीम आस्था से जुड़ा हुआ है। হিন্দু বিশ্বাসে 108 সংখ্যাকে পবিত্র বলে মনে করা হয়। মোদি দেশবাসীকে এই সংখ্যার পবিত্রতার ব্যাখ্যা দিলেন। ঘটনাচক্রে রবিবার ছিল মন কি বাত অনুষ্ঠানের 108তম পর্ব, আর সেই সূত্র ধরেই কৌশলে ফের একবার হিন্দুত্বকে কি টেনে আনলেন মোদি? হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই। আচ্ছা, ঠোঁট কাটা তো প্রশ্ন করে। আপনারা ভাবেন যে এত সিরিয়াস বিষয়ে সবসময় ঠোঁট কাটা কেন প্রশ্ন করে? যে কোনো বিষয়ে খুব সিরিয়াস, তার কারণ সিরিয়াস বিষয়গুলো প্রশ্ন না করলে যে সমস্ত ঘটনা চারপাশে ঘটে সেগুলোর উত্তর কোথা থেকে আসবে? আর TV9 বাংলা তো শুধু খবর দেখানোর জন্য খবর দেখায় না, TV9 বাংলা সেই খবরের ভেতরে ঢোকে। যাই হোক, উৎসব মুখরতা সেই সবও কিন্তু TV9 বাংলায় দেখা যায়। তো ঠোঁটকাটা হয়ে আমি আপনাদের আজ এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে 31শে ডিসেম্বর এই রাত 8:45 মানে 8:45 দাঁড়িয়ে আপনাদের এই প্রশ্নটা করি যে বলুন তো, কলকাতার পার্টি স্ট্রিট কোনটাকে বলা যায়? না, পার্ক স্ট্রিট শোনেননি? হ্যাঁ, চোখ বুঝে আপনারা প্রত্যেকেই বলে দেবেন যে পার্ক স্ট্রিটে হচ্ছে কলকাতার পার্টি স্ট্রিট। সেখানে পার্টি ইজ হ্যাপেনিং। ক্রিসমাসে পার্ক স্ট্রিটের ভিড় নিয়ে কত মিম হয়েছে আপনারা দেখেছেন সেটা সমাজ মাধ্যমে, তাও ভিড়টা তো ছিলই সেখানে। কিন্তু আজ সেখানকার ছবিটা কি? আজ বর্ষশেষে কি হচ্ছে সেখানে? উপচে পড়া ভিড় আছে? একেবারে ভিড় নেই বলবো না, তবু যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। রাস্তায় গাড়ির সংখ্যাও অনেক কম। ক্রিসমাসের চেয়ে কি বর্ষশেষে বর্ষবরণের উন্মাদনায় কোনো কারণে ভাটা পড়লো, নাকি রাত বাড়লে ভিড় বাড়বে? মানে ওই বলে না, রাত আভি বাকি হ্যায়। একটু দেখি এবং শুনি। আমার সহকর্মী তন্নিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে। তন্নিষ্ঠার সঙ্গে কথা বলবো। তন্নিষ্ঠা, এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা একটু দেখবো, তার কারণ শোনা যাচ্ছে, মানে কানাঘুষো শোনা যাচ্ছে যে পার্ক স্ট্রিটে নাকি এখনও তেমন ভিড়টা হয়নি যেমন ভিড়টা আমরা এক্সপেক্ট করি। তাহলে কি সেই ভিড় হওয়ার মতন রাত এখনও হয়নি, নাকি সেই ভিড়ের প্রস্তুতি পর্ব চলছে? তুমি গিয়ে ওখানে কি ফিল করছো একটু বলো আমাদের। শুভজিৎ, পার্ক স্ট্রিটে এসে গেলে আমাদের তো মনে হয় যে একটা, যেরকমটা তুমি বলছিলে পার্টি স্ট্রিট হয়তো সেরকমই একটা জায়গায় চলে এসেছে, এরকমই মনে হয়। সেটা মনে হওয়াটাই খুব স্বাভাবিক। তার অন্যতম একটা কারণ হচ্ছে ভিড়। আর দেখো,
প্রত্যেক বছরই কর্মসূত্রে আমাদেরকে অনেক সময় এই পার্ক স্ট্রিটে থাকতে হয়, বিশেষ করে এই দিনগুলোতে। আর তুমি একদম ঠিকই বলেছো, 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের একদম শেষ দিনে পার্ক স্ট্রিটে এসে কোথাও যেন একটা খামতি কেমন যেন একটা লাগছে, কারণ আশেপাশটাও তুমি এই মুহূর্তে দেখতে পারবে এবং সেখানে দেখলেই দেখতে পাবে যে অনেকটাই ফাঁকা রয়েছে তুলনামূলকভাবে। আমি বলছি তুলনামূলকভাবে, কারণ প্রত্যেক বছর সাধারণতভাবে সচরাচর যে ভিড় দেখা যায় সেটাই কোথাও কোথাও একটা খামতি রয়েছে। অনেকজন আসছেন, অনেকজন বেরিয়ে পড়েছেন রাস্তায়, অনেকজন হাঁটছেন। আমরা বলি না যে এই পার্ক স্ট্রিটে অনেকে হয়তো এই লাইট দেখতেই, আমরা যারা কথা বলেও বুঝতে পারি যে অনেকে হয়তো লাইট দেখতেও বেরিয়ে পড়েন, লাইট দেখার জন্য উদ্দেশ্যহীনভাবেও বলা যেতে পারে অনেকে হেঁটে চলেন। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন যে আমরা জানি না যে ঠিক কোথায় যাচ্ছি, গন্তব্য কোথায় জানি না, কিন্তু বেরিয়ে পড়েছি। কিন্তু সেই জিনিসটা এবারে অনেকটা হলেও কম দেখা যাচ্ছে। দেখো, বাদ বাকি ঠিক কথাই, এখনও হয়তো আরও যত সময় গড়াবে তত হয়তো রাতে এই পার্ক স্ট্রিটের ছবিটা বদলে যাবে সেই আশাটা রাখতে পারি আমরা। কারণ বিকেলের থেকে আমি বলবো যে অনেকটাই এখন ভিড়টা তাও দেখা যাচ্ছে, তাও নজরে আসছে, কিন্তু তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পার্ক স্ট্রিট অনেকটাই ফাঁকা লাগছে, যেমনটা তুমি বলছিলে। আর তার পাশাপাশি তবে আরেকটা বিষয়ও নজর রাখতেই হবে, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থাটা বা যাতায়াত ব্যবস্থাটা যাতে একেবারে সেখানে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও কিন্তু নজরদারিটা রেখেছে, কঠোর নজরদারি চলছে তাদের। মাঝে মাঝেই তারা রাউন্ড দিচ্ছেন, সেই বিষয়টাও নজরে আসছে। যদিও আমি বলবো যে বারবার করে যেটা দেখাচ্ছি, এবং শুভজিৎ তুমি দেখতেই পাচ্ছ, আমি এই দিকটা যদি দেখাই, এই দিকটা তুমি দেখতে পাচ্ছ যে অনেকটাই ফাঁকা রয়েছে, এবং ফাঁকা থাকার জন্য সেভাবে কারোর কাছে গিয়ে কথা বলাও সম্ভব হচ্ছে না। তো আমি যদি কেউ আসেন, এখানে যদি কেউ আসেন তবে অবশ্যই কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বছরের শেষ দিনটা অনেকেই বেছে নেন পার্ক স্ট্রিটে তারা আসবেন বলে বেছে নেন, কিন্তু সেই সংখ্যাটা আমি জানি না ঠিক, হয়তো রবিবার বলে, কিন্তু রবিবার হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটাই আমরা আশা করতে পারি যে আরও বেশি করে মানুষজন এখানে আসবেন এবং তারা এনজয় করবেন, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম। কিন্তু যানবাহন ব্যবস্থা, তাদের যে যাতায়াত ব্যবস্থা, সেটাই কিন্তু কোনো রকম কোনো বিঘ্ন ঘটছে না, সেটা কিন্তু সুব্যবস্থা রয়েছে, সেটা পুলিশের নজরদারি রয়েছে, কঠোর নিরাপত্তাও রয়েছে, সেই সমস্ত ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটার বদল হয় কিনা, একেবারে ভিড়ে জমজমাট যে পার্ক স্ট্রিটের ছবি আমরা প্রত্যেক বছর দেখতে পাই, সেটাই আবারও আমরা দেখতে পাই কিনা অবশ্যই সেটা আমাদের নজর থাকবে, এবং সেই ছবি যদি দেখতে পাই শুভজিৎ, অবশ্যই সেটা তুলে ধরার চেষ্টা করব। একদমই তাই, একদমই। অনেক ধন্যবাদ। আপাতত 9টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, 8:50। এই 8:50 পার্ক স্ট্রিটের ছবিটা তন্নিষ্ঠা এবং আমাদের চিত্র সাংবাদিক দেখালেন। কিন্তু আমরা জানি যে পার্ক স্ট্রিটে বহু বছর ধরেই হয়ে আসে রাত 12টার সময় যত মানুষ রাস্তায় থাকেন একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলে ওঠেন তারা, সেই মুহূর্তটা আসতে এখনও ঘন্টা 3 বাকি আছে। তবু তার আগে বহু মানুষ পার্ক স্ট্রিটমুখী হবেন, তো সেই ছবি আমরা দেখাবো। আপাতত পার্ক স্ট্রিটে ভিড়টা একটু কম। ধন্যবাদ তন্নিষ্ঠা। মুর্শিদাবাদে হাই মাদ্রাসার ভোটে বিরোধী জোটের জয় জয়কার। জলঙ্গি কাটাবাড়িতে জয়ী বাম কংগ্রেস জোট, 170 ভোটে জয়ী বাম কংগ্রেস জোটের প্রার্থীরা। খালি হাতে ফিরতে হলো শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ঠোঁটকাটা আজকের মতো এ পর্যন্তই।